নমস্কার, স্বাগত সিটিভিএনে, স্বাগত আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। অবশ্যই রবিবারের পর্ব, অর্থাৎ রবি বাসরীয় পর্ব আমি মূলত যেটাকে বলে থাকি। কারণ দেখুন, এই সপ্তাহের এই দিনটা, তারপর থেকে আগামী একটা গোটা সপ্তাহ, কারণ সোমবার থেকে যেহেতু কাজ বা যার অফিস রয়েছে, সংসার সবটাই আবার সোমবার থেকে আমরা সপ্তাহের একটা শুরুর কাজের দিন বলে থাকি। তাই গোটা সপ্তাহ কেমন কাটছে সেটা সপ্তাহান্তে বা এই রবিবারের এই রবিবাসরীয় পর্বে শুনে নেওয়ার একটা সুযোগ যেমন আমি আপনি আমরা সবাই দাদার হাত ধরে পেয়ে থাকি, ঠিক তেমনভাবেই এই সময় দাঁড়িয়ে দেখুন, ফেব্রুয়ারি মাস পড়লেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স সহ একাধিক পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার পর ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার একটা মূল জায়গা থাকে যে তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করছে বা তাদের জন্য কোনটা উপযোগী। এই সবটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারিয়ার কাউন্সিলিং, এই সমস্ত দিকের উপর জোর দিয়ে যিনি আমাদের সকলের একজন হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। আজকে কালকের এপিসোডে আমি ভুলে গেছিলাম যে আজকে থেকে আমি বলবো যে সামনে যে পরীক্ষাগুলো আসছে, ছাত্রছাত্রীরা কি করলে ভালো ফল পাবে, তার কি উপাচার করা উচিত, কি করা উচিত, সেই নিয়েই আজকে থেকে আলোচনা করব। 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে, আর সিবিএসই শুরু হচ্ছে সম্ভবত 15ই ফেব্রুয়ারি থেকে, 1 মাস চলবে। মানে এবারে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একই দিনে। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে, আর 14ই ফেব্রুয়ারি তো এমনি ভ্যালেন্টাইন ডে হিসাবে পরিচিত। তো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একই দিনে। 2nd ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা পড়ে যাচ্ছে, 15ই ফেব্রুয়ারি থেকে সিবিএসই ক্লাস 10-এর পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে, প্রায় 1 মাস ধরে চলবে। মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন যে মোটামুটি 11ই ফেব্রুয়ারি মনে হয় মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। মানে মাধ্যমিকের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা ভালোই সরস্বতী পুজো কাটাবে, মানে পুজো পরীক্ষার পরে ছুটি। তো কি করলে মাধ্যমিক পরীক্ষা যারা ক্লাস 10-এর পরীক্ষাগুলো দিচ্ছে কি করলে ভালো হবে সেই নিয়ে বলবো, আলোচনায় আসবে। একটা ফোন রয়েছে, ফোনটা শুরুতেই বরঞ্চ নিয়ে নিই আজকে। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। আমার নাম প্রীতিলতা পাল। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার বোনের সম্পর্কে জানতে চাইছি। তার আগে শুনি, অনুষ্ঠান দেখেন, দাদার কাছে আপনি বা আপনার পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের জন্য গিয়েছিলাম জবের সংক্রান্ত। হ্যাঁ, তো এখন অনেকটাই ভালো আছি। মানে জবের সম্বন্ধে অসুবিধা ছিল, কিন্তু স্যারের কাছে আমি গিয়েছিলাম, তারাপীঠ গিয়েছিলাম এবং অনেক ভালো আছি এখন আগের থেকে। তারাপীঠে কি পুজোতেও গিয়েছিলে? হ্যাঁ, না মানে ওই যে তারাপীঠে যে পুজোর জন্য যেতে হয় তো গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনি, বোনের নাম? হ্যাঁ, বোনের নাম হচ্ছে সুদীপ্তা ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 28/2/2003। 28/2/2003, তার মানে 18 বছর বয়স, এই 20 বছর বয়স, সরি 20 বছর বয়স। হ্যাঁ, মোটামুটি 20-19 প্লাস। হ্যাঁ, সময় 20 প্লাস। সময় দুপুর 12:50। দুপুর 12:50। কোথায় জন্মস্থান? দুর্গাপুরে জন্ম। বেশ, এটা যেটা বোনের যেটা পাওয়া যাচ্ছে, এটা জন্মবার যেটা দেখাচ্ছে, এটা শুক্রবার ছিল, মিথুন লগ্ন, মকর রাশি, জন্ম নক্ষত্র যেটা দেখাচ্ছে, জন্ম নক্ষত্র হচ্ছে কি বলে শ্রবণা নক্ষত্র, দেবগণে জন্ম। কেমন? এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন আদ্রা নক্ষত্রে, খুব সেন্টিমেন্টাল, অল্পেই রেগে যাবে। হ্যাঁ, রবি শতবিশা নক্ষত্রে বসে রয়েছে। রবি শতবিশা নক্ষত্রে বসে থাকা, বাবার সঙ্গে ওর মতের মিল হতে চাইবে না তোমার বাবার সাথে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুধ ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে হয়তো। হ্যাঁ একদম। হ্যাঁ, রবি শতবিশা, মিথুন লগ্নে রবি শতবিশা থাকলে বাবার সঙ্গে প্রচন্ড অমিল হয়। বুধ ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে। বুধ ধনিষ্ঠা নক্ষত্রে থাকাটা ভালো না। বুধ ধনিষ্ঠা নক্ষত্রে থাকলে কি হয়, ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ক্লাস 12-এ যে রেজাল্ট এক্সপেক্টেড হয়েছিল সেটা যে আশা করা গেছিল সেরকম হয়নি, ততটা ভালো হয়নি। এমনি সায়েন্স নিয়ে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, সায়েন্সেই পড়েছে, আর এখন ও বিসিএ করছে। বিসিএ করছে, তো কি জানতে চাইছো? হ্যাঁ, জানতে চাইছি ও মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড, আমি কি করলে ওর আর একটু মানে এস্টাবলিশ হবে ওর লাইফে, সেটাই জানতে চাইছি। আচ্ছা, শুক্র রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল মূলা, বৃহস্পতি পুষ্যা। একবার ডিএড আমাদের করা হয়েছে, ডিএড করেছে ও। হ্যাঁ, আর ওর একটু মেকআপে ন্যাক আছে, ও মেকআপেরও ট্রেনিং নিয়ে মেকআপ 2-1টা পাচ্ছে। তো কোন লাইনটাতে গেলে এস্টাবলিশ হবে ও সেটা বুঝতে পারছে। আমি এটাই বলতে চাইছিলাম যে তোমার বোন যত বিসিএ যাই করুক, ওর মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। হ্যাঁ, তো ক্রিয়েটিভিটিটা খুব ভালো রয়েছে। তো
তো সুতরাং ও সেলুন করতে পারে, পার্লার করতে পারে, মেকআপের কাজ করতে পারে, নেল আর্টিস্টের বিভিন্ন রকম কাজ করতে পারে, এইগুলো ওর পক্ষে বেশি শুভ হবে। শুভ হবে, হ্যাঁ। আচ্ছা, এখন যে বিসিএটা পড়াশোনা করছে সেটা নিয়ে না মেকআপটা নিয়ে এগোতে চাইছে? সেটাই তো আমি বললাম, দাদা বললেন ওর যে চার্ট সেটা হচ্ছে ওর ওই পার্লার করবে, কি বলে, ভালো মেকআপের হাত খুব ভালো হবে, কিন্তু সবই ঠিক আছে, সেইগুলো দিয়ে করতে হবে। কিন্তু এই মাঙ্গলিক নিজে প্রেম করে কিন্তু বিয়ে করবে, বৈবাহিক জায়গাটা, ওটাই স্যার বলছিলাম, একটা রিলেশনে আছে। হ্যাঁ, তো সেই জন্য বলে দিচ্ছি সেখানেই হয়তো বিয়ে হবে, কিন্তু মাঙ্গলিকটা বিয়ের আগে ঠিক করতে হবে। সপ্তম স্থানে মঙ্গল, দেখো যদি জন্মছকটাকে আমি দেখাই, এই দেখো তোমার বোনের এটা লগ্ন, এইখানে দ্বিতীয় দেখো বৃহস্পতি তুঙ্গে রয়েছে, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কেতু, সপ্তমে দেখো বিবাহ স্থানে মঙ্গল নিজে বসে আছে। এটা মাঙ্গলিকটা তৈরি হয়েছে, এটা অত্যন্ত খারাপ, এটাকে বিয়ের আগে ঠিক করবে, নাহলে ম্যারেড লাইফ নিয়ে একাধিক সমস্যা ভোগ করবে। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ জানাবো। আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, গোটা অনুষ্ঠানটার সঙ্গে থাকুন, আমরা একটু একটু করে আলোচনায় আসবো। রাশিফলটাকে বলে দিই, রাশিফলও রয়েছে, শুনে নেব। তারপরে রাশিফলটা বলে নিই, তারপরে ছাত্ররা কি করলে কি উপাচার করবে। আচ্ছা, বেশ। ছাত্রছাত্রীরা তো করবে না, যত যন্ত্রণা হচ্ছে বাবা মায়ের, মানে আমার কি বলে, মানে বাবার আমি খুব ক্লোজ ছিলাম, আজকে বাবার ইন্সপিরেশনেই আমাদের যা কিছু। তো বাবা দেখতাম মাধ্যমিকের আগে সারা রাত জেগে বসে থাকতো পাশে, হ্যাঁ, মানে একটা জায়গায় বসে বাবা বই, একটা টেবিলে চেয়ারে বসে বই পড়তো, আর আমরা পড়াশোনা করতাম। তো যাই হোক, একটু বলে নিই আগে রাশিফলটা যে কি হবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে কেমন যাবে। এই সপ্তাহে বাধার মধ্যে দিয়ে সফলতা, নতুন কর্মের সুযোগ আসবে, তবে সপ্তাহের শেষ ভাগে। আর্থিক দিক থেকে সপ্তাহটি বিশেষ অনুকূল নয়, কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সামনের সপ্তাহে না করাই ভালো, শত্রুতা একটু ভোগাবে। বৃষ, প্রত্যাশা পূরণের সপ্তাহ, অন্যের সহায়তায় কার্যসিদ্ধি, কি বলে, নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে, গৃহ সম্পত্তির ক্রয়ের কোনো সুযোগ আসতে পারে, বা যারা বিক্রয় করতে চাইছেন তাদেরও সুযোগ আসতে পারে, বিবাহের যোগাযোগ শুভ হবে। মিথুন, কর্মের জটিলতার অবসান, বিতর্কিত মন্তব্যে শত্রুতা বা বিড়ম্বনা এগুলো বাড়তে পারে। আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ, উপার্জন বৃদ্ধি হবে, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত অর্থ পাওয়া যাবে। কর্কট, শরীর ভোগাবে, প্রেম প্রণয় মনোমালিন্যতা, এই সপ্তাহে কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে। প্রেম প্রণয়ের আগেই বলেছি যে প্রেম প্রণয়ে একটু মনোমালিন্যতা দেখা দেবে। আচ্ছা, সিংহ, কর্মক্ষেত্রে উন্নতির সপ্তাহ, অগ্রগতির সপ্তাহ, যারা ব্যবসায়ীজীবীদের তাদের ক্ষেত্রেও আর্থিক অবস্থা ভালো যাবে। বিবাহের যোগাযোগ বা বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে সপ্তাহটি শুভ, বহু ব্যয়ের যোগ রয়েছে। কন্যা, কর্মে বাধা, আর্থিক লেনদেনে গোলমাল, পারিবারিক অশান্তি কিছুটা ভোগাবে। কোনো ষড়যন্ত্রকারী থেকে সাবধানে থাকতে হবে। তুলা, বাধা, টপকে কর্মে সফলতা, ভ্রমণের যোগ, শত্রুতা বৃত্তির যোগ, শিক্ষাক্ষেত্রে সফলতা, প্রত্যাশা পূরণের সপ্তাহ। বৃশ্চিক, বিদ্যায় ও কর্মে সাফল্য, তবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। বাগবিতণ্ডায় ক্ষতি, আত্মীয় পরিজনদের সঙ্গে বিরোধ সামনের সপ্তাহে পেতে হবে। ধনু, কর্মে অগ্রগতি, হঠাৎ প্রাপ্তির যোগ, বহুদিনের কোনো কাজ, আটকে থাকা কাজ সেটা সফল হবে। সম্পত্তি ক্রয়ের যোগাযোগ রয়েছে, উপার্জন বৃদ্ধি পাবে, শরীর কিছুটা ভোগাবে। মকর, একাধিক সূত্রে অর্থলাভ, তবে মানসিক একটু অস্থিরতা বৃদ্ধির সপ্তাহ। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াই ভালো। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময় শিক্ষাক্ষেত্রে সফলতা এবং কর্মে অগ্রগতির যোগ রয়েছে। কুম্ভ, হঠাৎ প্রাপ্তি, কোনো পুরস্কার প্রাপ্তিও হতে পারে, কোনো কিছু পাওনাগণ্ডা প্রাপ্তিও হতে পারে। অর্থাগম যোগ খুব ভালোই দেখাচ্ছে সামনের সপ্তাহে, শরীর কিছুটা ভোগাবে, তবে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। মীন, পুরাতন সমস্যার সমাধান, উপার্জন বাড়বে, নতুন কর্মের সুযোগ আসতে পারে। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিরোধিতা বা কি বলে, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা দেখা দিতে পারে। এই সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকারা কোনো মামলা মোকদ্দমা থাকলে সেটা এড়িয়ে চলাই ভালো।
আমার মনে হয় একটা ফোন রয়েছে দিয়ে নি, এবং তার আগে বলি যে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেখুন নিচে স্ট্রিপে যাচ্ছে, চেম্বার ডিটেল যাচ্ছে, আমি তাও বলে দেবো, কিন্তু ফোনটা আগে নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দিল্লি থেকে বলছি। নমস্কার, দিল্লি থেকে বলছি। আচ্ছা, দিল্লিতে আমার 11ই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে। কোথায় বসেন? দিল্লি যেটা হচ্ছে করলবাগ মেট্রো স্টেশনের পাশেই আমার চেম্বার রয়েছে দিল্লিতে। হ্যাঁ, করলবাগ মেট্রো স্টেশনের ঠিক পাশেই। দিল্লির চেম্বারের ব্যাপারে 8584038631 এই নম্বরে যোগাযোগ করতে হবে। যাই হোক, দিল্লি থেকে ফোন এসছে, কিন্তু আগরতলার আপনি একটু ধরুন, আমি একটু বলি, আগরতলা, গৌহাটি, শিলচরের দর্শক বন্ধুদের ফোন কোথায়? আগরতলা, গুয়াহাটি, শিলচরের দর্শক বন্ধুদের ফোন পাচ্ছি না বেশ এক দু সপ্তাহ হলো। তো আগরতলা, গুয়াহাটি, শিলচরের মানুষরা কি দেখতে পাচ্ছেন না সিটিভিএন? তো যাই হোক, শুনি আজকে কার ব্যাপারে জানবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন আজকে? আমার ছেলের ব্যাপারে জানবেন। আচ্ছা, আগে শুনি, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে বা আপনি এসেছিলেন, আগে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, আমার জানাশোনা কেউ এসেছিল, তারা খুব উপকৃত হয়েছে। আচ্ছা বেশ, ছেলের সম্পর্কে জানবেন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম বিশ্বজিৎ রয়। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1987, 13ই জুন, হ্যাঁ শনিবার 9:30 সকাল। 13ই জুন 1987 শনিবার সকাল 9:30। হ্যাঁ। জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনার ছেলে যেটা আমি দেখতে পাচ্ছি শনিবার জন্মবার, হ্যাঁ, কর্কট লগ্ন, ধনু রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কর্কট লগ্ন, ধনু রাশি। হ্যাঁ হ্যাঁ, এগুলো জানি। পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, লগ্ন অশ্লেষা নক্ষত্রে রয়েছে। একটু চুপচাপ নিজের মধ্যে থাকার মতো ছেলে। হ্যাঁ, 10টা কথা বললে 2টো কথার উত্তর দেবে, নিজের মধ্যে থাকতে ভালোবাসে, নিজের মতো করে থাকতে ভালোবাসে। ঠিক বলেছেন। রবি মৃগশিরা নক্ষত্রে রয়েছে। রবি মৃগশিরা নক্ষত্রে থাকলে কর্মক্ষেত্রে অনেক নাম সম্মান, উচ্চ পদে যায় তারা। বুধ পুনর্বসু নক্ষত্রে পড়াশোনা তো ভালো, কিন্তু শুক্র কৃত্তিকা নক্ষত্রে, এটা খারাপ। কৃত্তিকা মানে কর্তর শব্দ থেকে কৃত্তিকা মানে কাটারি। আচ্ছা, তো শুক্র যখন কৃত্তিকা নক্ষত্রে, মানে একদম স্বাভাবিক, যাদেরই থাকে কর্কট লগ্নে শুক্র কৃত্তিকা নক্ষত্রে, বিয়েতে বাধা, কিছুতেই বিয়ে হতে চাইবে না। কি বললাম, বুঝতে পেরেছেন? তো আপনার ছেলের মেন সমস্যাই হচ্ছে এটা। ওর বিয়ের জন্য অনেক যোগাযোগ হচ্ছে, কিন্তু কিছুতেই বিয়েতে মত দিচ্ছে না, বা বিয়ে যোগাযোগ হচ্ছে না। হ্যাঁ, তাছাড়া দেখি একটু দেখে নি মাঙ্গলিক আছে কিনা, কারণ মাঙ্গলিক থাকলে আবার এক বড় বিপদ। মাঙ্গলিকটা বিয়ের জায়গায়, হ্যাঁ এই তো লগ্নের একদম দেখতে পাচ্ছেন আপনার ছেলে মাঙ্গলিক। শুনেছি আছে। হ্যাঁ, তো লগ্নের দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিকটাকেও ঠিক করাতে হবে। মাঙ্গলিক বিয়েতে বাধা দেয়, বিয়ে হতে চায় না প্রবলভাবে। একে শুক্র কৃত্তিকা নক্ষত্রে, তার উপরে আবার মাঙ্গলিক দোষ। আচ্ছা, হ্যাঁ, তো এই জায়গাটাকে ঠিক করান। আপনার সাথে কোথায় দেখা পাবো? ওই তো বললাম, দিল্লিতে করলবাগ মেট্রো স্টেশনের পাশেই, ঠিক পাশেই আমার চেম্বার রয়েছে। দিল্লির হেল্পলাইন নাম্বার 8584038631। 11ই ফেব্রুয়ারি আমি দিল্লিতে আসছি, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অনুষ্ঠান দেখতে থাকুন। তবে ডেটটা যেহেতু একদম রিসেন্ট, ভেরি রিসেন্ট, আপনি ভালো সময় ফোনও করেছেন। 11 তারিখে দাদা দিল্লিতে চেম্বার রয়েছে, তবে তার আগে 4 তারিখ দাদার ব্যাঙ্গালোরে চেম্বার থাকছে। আর সেক্ষেত্রে 8584038631 এই ফোন নাম্বারে আপনাদেরকে বুকিং নিতে হবে। আর একটু বলে রাখি, হলদিয়া, আগরতলা, শিলিগুড়ি একাধিক চেম্বার দাদার রয়েছে। একদম নিচে ডিটেল যাচ্ছে, 8584038631 এই ফোন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। যারা কলকাতার চেম্বারের জন্য অপেক্ষা করছেন, গড়িয়াহাটে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে। 9007935831 যাচ্ছে গড়িয়াহাটের চেম্বারের বুকিং নাম্বার। আর কলকাতা সংলগ্ন চেম্বার বলতে দাদা বারাসাতে ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার করেন। বারাসাত আর বর্ধমানের বুকিং নাম্বারটা আবার সেম, 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে দাদা যে চেম্বার রয়েছে, যে চেম্বার দাদা মাসে অন্তত 2টো চেম্বার করেন দুর্গাপুরে, 8584038636 যাচ্ছে হেল্পলাইন নম্বর। আর সমস্ত চেম্বারের ডিটেল আপনারা জানতে চাইলে 8584038631
এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। দিল্লিতে দাদার 11ই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে এবং তার পাশাপাশি ব্যাঙ্গালোরে চেম্বার রয়েছে 4 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 4 তারিখ ব্যাঙ্গালোরে চেম্বার রয়েছে এবং অন্যদিকে আগরতলাতেও ফেব্রুয়ারিতে দাদার চেম্বার থাকছে, শিলিগুড়িতে 9 ফেব্রুয়ারি চেম্বার থাকছে, বহরমপুরে চেম্বার থাকছে, যোগাযোগ করে নেবেন ফোন নম্বরে। বর্ধমানে চেম্বার থাকছে 13ই ফেব্রুয়ারি, মালদায় 15ই ফেব্রুয়ারি চেম্বার থাকছে, কৃষ্ণনগরে 17ই ফেব্রুয়ারি চেম্বার থাকছে, 19শে ফেব্রুয়ারি দুর্গাপুরের চেম্বার, কোচবিহারে চেম্বার থাকছে 25শে ফেব্রুয়ারি, মেদিনীপুরে 27শে ফেব্রুয়ারি, ব্যাঙ্গালোর বললাম 4 ফেব্রুয়ারি আর দিল্লি 11ই ফেব্রুয়ারি। তো যাই হোক, যেটা কিনা আমি বলছিলাম, জীবনে ভালো হতে গেলে না আধ্যাত্মিক জিনিসেরও দরকার রয়েছে। আধ্যাত্মিক মানে হচ্ছে ঈশ্বরের কৃপা। আজকালকার যুগে জ্যোতিষ মানে কি হয়েছে জানেন তো? ওই শুধু রাশিফল, আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু, আপনার জন্ম তারিখ, এই সংখ্যাটা মিসিং নেই তো। হ্যাঁ, একজন অ্যাস্ট্রোলজার বলছিল, শুনছিলাম, এরা মানে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। বলছে আপনার জন্ম সংখ্যায় 3 মিসিং নেই তো, তার মানে আপনার অর্থ সম্পদ বৈভব হবে না। আচ্ছা, তা আমি ভাবলাম যে দেখি তো আমাদের যে নরেন্দ্র মোদী, তার ডেট অফ বার্থটা বার করে তার মধ্যে 3 মিসিং কিনা। এবং দেখবেন নরেন্দ্র মোদী আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মান দিয়ে বলতে হবে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির জন্ম সংখ্যায় দেখছি 3 মিসিং নেই। তাহলে কি তার সম্মান বৈভব সে কি পায়নি? তো এই যে আবোল তাবোল কথাগুলো, এবং মিডিয়ার যুগে এগুলো চলছে। আর এরা আধ্যাত্মিকতা, দেখুন আধ্যাত্মিকতা জানতে গেলে, আধ্যাত্মিকতা মানে কি, আপনাকে একটা গ্রহদোষের পুজো করতে গেলে আপনাকে আচমন ভালো মন্ত্র জানতে হবে। শুধু মন্ত্র জানা নয়, 2-4টে মন্ত্র বই থেকে পড়ে টুকে বলে দিলাম সেটা নয়, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। যে কোনো জিনিস, যে কোনো গ্রহগত পুজোগুলো করতে গেলে তার আচমন আছে, মন্ত্রশুদ্ধি রয়েছে, বিভিন্ন রকম ন্যাস রয়েছে, বিভিন্ন রকম পূজা পদ্ধতি রয়েছে। এর জন্য না অনেক ব্রেন দরকার, ব্রেন মানে মানে যা ইচ্ছা বোঝানো যায়, কিন্তু সংস্কৃত বা মন্ত্র বা পুজো পদ্ধতি এ তো মানুষকে যা ইচ্ছা বোঝানো যাবে না। এর জন্য পড়াশোনা করতে হয় এবং তার সঠিক গুরু দরকার, নিয়ম জানতে হয়। একদম তাই। আপনি বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন মানুষের কাছে ছুটছেন, তারা কি করছে, আপনার ছক দেখে যাও এটা দিয়ে দিচ্ছে। এবার প্রত্যেকের একটা মার্কেটিংয়ের নিজস্ব পলিসি রয়েছে, নিজস্ব আলাদা আলাদা। কেউ বলছে আমি ওই সব যোগ মানি না, তার কারণ আর কিছুই নয়, সে হচ্ছে মানে ওই কিছু লোককে বিভ্রান্ত করে নিজের দিকে টানার চেষ্টা করছে। কিন্তু মানুষের উপকার পেতে গেলে, জীবনে ভালো থাকতে গেলে, ভালো চাকরি বাকরি পেতে গেলে, ভালো উন্নতি করতে গেলে, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে গেলে আধ্যাত্মিক প্রতিকারের ভীষণ দরকার। আমি যদি কাউকে মহামৃত্যুঞ্জয় বানিয়ে দিই, তাহলে জানবেন তার জীবনে কোনোদিন বড় অ্যাক্সিডেন্ট হবে না। আমি যদি কাউকে বগলামকে বানিয়ে দিই না, সে জীবনে কোনো মামলা মোকদ্দমায় হারবে না। যদি মামলা মোকদ্দমায় চলে, সেই মামলা মোকদ্দমায় তাড়াতাড়ি সে দ্রুত নিষ্পত্তি হবে। আমি যদি কাকে ত্রৈলোক্যমোহন কবচ বানিয়ে দিই, তাহলে জানবেন সেই বাড়িতে কোনো ভূত প্রেতের উপদ্রব হবে না, কোনো নেগেটিভ এনার্জি, কুনজর কোনো কিছু লাগবে না তার। তো সেই আমি সাধনা করেছি এখানে। আজকে আমি বলি যে মানুষের উন্নতি করতে গেলে সাধনার দরকার, মন্ত্র শক্তির উচ্চারণ, কন্টিনিউ দিনের পর দিন পড়াশোনা, সেগুলোকে আরাধনা করে এবং নিজের ব্যক্তিগত জীবনকে আধ্যাত্মিকভাবে রাখা, এটাও খুব জরুরি। তবেই কিন্তু একটা মানুষের জীবনে যে গ্রহগত দোষগুলো রয়েছে সেগুলো কাটিয়ে তারা ভালো কিছু ভালো করতে পারে। একটা ফোন রয়েছে দাদা, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হিমাদ্রি বলছি, হিমাদ্রি মন্ডল। কোথা থেকে বলছেন? মেদিনীপুর, আসানসোল, দুর্গাপুর থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে বললাম, আমি এখনই বললাম। নিজের সম্পর্কে জানবেন তো? তখন আপনাকে পিসিআর আপনার সাথে কথা বলেছে, এখন আপনি লাইভ সরাসরি অনুষ্ঠানে আমার সঙ্গে এবং দাদার সঙ্গে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আপনার বা আপনার পরিচিত কেউ দাদার কাছে এসেছিলেন? আমার মা গেছিলেন। কার জন্য এসেছিলেন? আমার জন্যই গেছিলেন। আচ্ছা, একটু প্রশ্ন করছি, তাতে মানে কি কারণে এসেছিলেন? এখন কেমন রয়েছেন আপনি? এখন ভালো রয়েছি। আর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আচ্ছা, তো সেখান থেকে ভালো হয়ে আছে এখন। বেশ, ডেট অফ বার্থটা বলুন। 23
হ্যাঁ 11 তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে অ্যাক্সিডেন্টের পরে আমার কাছে এসেছিলে? না, অ্যাক্সিডেন্টের পরে না, আগেই গেছিলেন, আপনি বলেওছিলেন যে একটা ফাড়া আছে, তো সেই হিসাবে দেখানো হয়েছিল। তো ভালো আছি। মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু তোমার কোনো ক্ষতি হয়নি? না, ক্ষতি হয়নি, মাথায় লেগেছিল, একটা অপারেশন হয়েছিল ছোট, বাট কিওর হয়ে যায়। মানে গোটা বিষয়টা অল্পের উপর থেকে গিয়েছে। এইটাই হচ্ছে প্রতিকার। এই যে আমি একটু আগে বলছিলাম, তোমাকে নিশ্চয়ই মহামৃত্যুঞ্জয় দেয়া ছিল? হ্যাঁ, দিয়েছিলেন। দেখছো, এক্স্যাক্টলি দেখো আমি একটু আগে বলছিলেন। হ্যাঁ, বড় ফাঁড়ার যোগ ছিল ছকে। হ্যাঁ, সেই বড় ফাঁড়া যখন আমি একটা ছক দেখে বোঝা যায় যে বড় ফাঁড়ার যোগ সেটা রয়েছে, সেটাকে মহামৃত্যুঞ্জয় দেওয়া হয়েছিল। দেখো ওর সামান্যর ওপর দিয়ে গেছে, এবং আমি বলেও দিয়েছিলাম বড় ফাঁড়া অ্যাক্সিডেন্টের যোগ আছে, কিন্তু সামনে সামান্যর ওপর দিয়ে গেছে, ছোট্ট একটা সার্জারি হয়েছে। কিন্তু এইটা যদি প্রতিকার না হতো, পুরো ব্যাপারটা ফ্যাটাল হয়ে অন্যরকম হয়ে যেত, একদম তাই, প্রবল ক্ষতি হয়েছে। যাই হোক, বলো তোমার ডেট অফ বার্থ। 23rd? ডেট অফ বার্থ হচ্ছে স্যার 23rd নভেম্বর, হ্যাঁ, 1992। আর সময়? সকাল 7টা বাজে। সকাল। কোথায় জন্মস্থান? জন্মস্থান ঘাটাল। ঢাকাতে? ঘাটাল। ঘাটাল। ঘাটাল, হ্যাঁ, ঠিক আছে। এটা জন্মবার সোমবার ছিল? সোমবার ছিল স্যার। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। এইটা হচ্ছে কি বলে হরোস্কোপ। লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র, বাড়ির মেইনলি কন্ট্রোল তোমার হাতেই থাকবে। রবি অনুরাধা নক্ষত্রে রয়েছে, বুধ অনুরাধা নক্ষত্রে। কর্পোরেট সেক্টরে চাকরি করবে বা বেসরকারি সেক্টরে, কেমন? স্যার করছিলাম, আমি একটু এটাই জানতে চাইছিলাম যে স্যার তোমার সামনে জব চেঞ্জের যোগ রয়েছে, এটুকু বলতে পারি। সামনে তুমি জুলাই মাসের, তুমি কি টেকনিক্যাল সেক্টরে আছো? হ্যাঁ স্যার, টেকনিক্যাল সেক্টরে আছি, আমি সার্ভিস দেখি। হ্যাঁ, সার্ভিস ম্যানেজার স্যার, সার্ভিস দেখি স্যার আমি। তো তোমার বেটারমেন্টের যোগ রয়েছে সামনে। যদি সামনে জুলাইয়ের পরে তুমি চেষ্টা করো কোম্পানি চেঞ্জ করার, নতুন কিছু পরিবর্তন করা, তোমার 2nd জুলাইয়ের পরে তোমার নিউ অপরচুনিটি বা নতুন জব বা কর্ম পরিবর্তন হতে পারে। ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আসলে এইগুলোই মাহাত্ম্য, মানে প্রতিকার প্রতিবিধান সঠিক সময়, এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। দাদা আমি একটু বলে দিই, মাধ্যমিক শুরু হবে, কি করবেন মাধ্যমিক পরীক্ষার্থী মারা কি করবে? একটু আবির নেবেন, লাল আবির, আর একটু অভ্র জোগাড় করবেন, আর একটু পলাশ ফুল। আচ্ছা, এই বুধবার আছে না, বুধবার পড়ছে, বুধবার দিনকে এই লাল আবির, অভ্র এবং পলাশ ফুল নিয়ে ওং সরস্বত্যই নমঃ 28 বার এই মন্ত্র জপ করে একটা ছোট্ট কাগজের মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে আপনার ছেলের পেন্সিল বক্সে দিয়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর উপাচার। 2 নম্বর আর কি করবেন? তেঁতুল পাতা নেবেন, তেঁতুল পাতার মধ্যে যে কোনো একটা পেনে, নতুন পেনে তেঁতুল পাতাটা হলুদ সুতো দিয়ে জড়াবেন, হলুদ সুতো দিয়ে জড়াবেন। ওই পেনটা দিয়ে লেখার দরকার নেই আপনার ছেলে বা মেয়েকে। ওই পেনটা ওং সরস্বত্যই নমঃ এই মন্ত্র 28 বার এমনি করে বুকের কাছে ধরবেন। এখানে বুকে অনাহত চক্র রয়েছে, এইখানে জপ করবেন পেনটাকে ধরে। ওং সরস্বতী, মায়েরাই করে দেবেন ছেলেদের জন্য। ওং সরস্বত্যই নমঃ, ওং সরস্বত্যই নমঃ, ওং সরস্বতী, এই অনাহত চক্রের কাছে ধরবেন। বুকের কাছে অনাহত চক্র থাকে, এর এনার্জি, মায়েদের এনার্জি, বাবার এনার্জি সন্তানের প্রতি কিন্তু অনেক, এই কি বলে অনাহত চক্রের এনার্জি। ওই পেনটা সারা রাত যে কোনো কি বলে ঠাকুরের পায়ের কাছে রেখে দেবেন সারা রাত। ওই বুধবার দিন 2টো উপাচারই করবেন, এবং বৃহস্পতিবার দিন ছেলে বা মেয়ের পেন্সিল বক্সে ওই পেনটা রেখে দেবেন। ওই পেনটা দিয়ে লেখার দরকার নেই, সঙ্গে রাখলেই হবে, সঙ্গে রাখলে হবে। যারা মাধ্যমিক দেবে, যারা মাধ্যমিক শুরু হবে, যারা মাধ্যমিক দেবে, যারা ভয় পাচ্ছে, তারা বিশেষ করে এই তেঁতুল পাতার উপাচার যেটা বললাম সেটা করবে। আর যারা পড়াশোনা করে কিন্তু রেজাল্ট মনের মতো হতে চায় না, তারা আবির, অভ্র এবং পলাশ ফুলের উপাচার যেটা বললাম সেটা করবে। আর যারা পারবে তারা 2টো উপাচার একসঙ্গেও করতে পারে। বেশ, এবং সেক্ষেত্রে দাদার সঙ্গে পরবর্তী পর্ব, অর্থাৎ মঙ্গলবার দাদার পরবর্তী পর্ব রয়েছে সন্ধ্যে 6:35 সেই পর্বে আপনাদের নজর থাকুক। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।